হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা IELTS রিডিং এর মধ্যে এমসিকিউ, তার মধ্যে স্পেসিফিক্যালি ওয়ান চয়েস কোয়েশ্চেন কীভাবে আপনারা অ্যান্সার করবেন, কিছু স্ট্র্যাটেজি এবং স্টেপগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং আপনাদেরকে আমি রিয়েল IELTS এক্সাম কোয়েশ্চেন থেকে কীভাবে আপনারা এমসিকিউটা ফিল আপ করবেন তার একটা এক্সাম্পলও দেওয়ার চেষ্টা করব। ওকে, তো কথা বাড়াবো না, চলে যাবো একদম মূল ভিডিওতে। তো প্রথমে আমরা এমসিকিউকে অ্যান্সার করার জন্য কিছু স্টেপ ফলো করব। প্রথম যে স্টেপটা, এটা হচ্ছে আপনাকে কোশ্চেনের ইনস্ট্রাকশন পড়তে হবে যে কোশ্চেনে আপনাকে কি বলছে, কয়টা সিলেক্ট করতে হবে বা হচ্ছে আরও কোনো ডিটেলস দেওয়া আছে কি না। সেকেন্ড হচ্ছে আপনাকে যেটা করতে হবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, আপনি যে কোশ্চেনের অ্যান্সার হচ্ছে বের করবেন সেই কোশ্চেনের মধ্য থেকে, মানে যে কোশ্চেনটা মূলত সেই কোশ্চেনের মধ্য থেকে আপনাকে কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্ড যেগুলোর মাধ্যমে আমরা প্যাসেজ থেকে অ্যান্সার খুঁজে বের করতে পারি। ওকে, এবং থার্ড স্টেপ হচ্ছে আপনাকে প্যাসেজটা বা আপনি যে প্যারাতে অ্যান্সার রয়েছে সেই প্যারাটাকে আপনাকে স্ক্যান করতে হবে এবং আপনি যে কিওয়ার্ডগুলো কোশ্চেনে মার্ক করেছেন সেই কিওয়ার্ডগুলো আপনার প্যাসেজের মধ্যেও খুঁজে বের করার চেষ্টা করতে হবে। আপনারা স্ক্যান করতে পারলে খুব ইজিলি এটা খুঁজে বের করতে পারবেন। এবং ৪ নাম্বার সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনাকে হচ্ছে মিনিংটা বুঝতে হবে। দেখুন, এমসিকিউ হচ্ছে বিভিন্ন ধরনের আসে আইএলটিএস রিডিংয়ের ক্ষেত্রে। যদি মনে করেন যে আপনার আ ২৫ থেকে ৩০ এর মধ্যে যে কোয়েশ্চেনগুলো আছে তার মধ্যে এমসিকিউ আসে, তাহলে এবার মোটামুটি সহজ আসতে পারে। কিন্তু ৩০ এর উপরে বা ৩৫ এর উপরে যে এমসিকিউগুলো থাকে সেগুলো একটু ডিফিকাল্ট হয় এবং সেখানে আপনার মিনিংটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, তো এই ৪ টা স্টেপ আপনারা ফলো করে হচ্ছে এমসিকিউটাকে অ্যান্সার করার চেষ্টা করবেন। আসুন একটা এক্সাম্পল দেই। এটা কিন্তু আপনার আইএলটিএস রিয়েল এক্সাম্পল না। এটা যে কীরকম এক্সাম্পল আমি একটু পরেই বলবানে। তো এখানে কি বলা আছে? সিলেক্ট ওয়ান অ্যান্সার ফ্রম দ্য 4 অপশনস বিলো। এই যে ৪ টা অপশন আছে তার মধ্যে থেকে একটা আমাদেরকে হচ্ছে খুঁজে বের করতে হবে। ওকে? অ্যান্ড আমাদের কোয়েশ্চেনটাও এখানে দেওয়া আছে। হাউ ডিড মার্গারেট টেইলর সেলিব্রেট হিজ স্পেশাল অকেশন? ওকে? এখানে আমরা কিওয়ার্ড হিসেবে কি নিতে পারি? ১ মিনিট, আমি এটা হচ্ছে মার্ক করব। এখানে আমরা একজন নাম দেখতে পাচ্ছি, মার্গারেট টেইলর। ওকে, তো এটা যে নামটা, এটা আপনার এই প্যাসেজের মধ্যেও একই থাকবে, মানে এটা চেঞ্জ হবে না। তো আমরা এই নামটাকে হচ্ছে একটা স্পেশাল কিওয়ার্ড হিসেবে নেব, সেলিব্রেট দিস স্পেশাল অকেশন। দিস স্পেশাল অকেশন বলতে সম্ভবত এখানে কোনো অকেশনের কথা আছে। তারপর আমরা অকেশনটাকে হচ্ছে মার্ক করলাম যে এইটা আপনার হচ্ছে অকেশনের উপরে নির্ভর করবে বা অকেশনকে ইন্ডিকেট করবে। কিন্তু আমাদের কিওয়ার্ড মোটামুটি এইটা আসলো। অ্যান্ড সেলিব্রেটও আমরা নিতে পারি। যাই হোক, তো one of the most devoted royal fans in UK recently celebrate পাইলাম আমরা একটা, কুইন এলিজাবেথ officially surprised কুইন ভিক্টোরিয়া longest reigning monarch। ওকে, কুইন ভিক্টোরিয়া, কুইন এলিজাবেথ এগুলো নিয়ে কথা বলছে এখানে। এখানে আপনার মার্গারেট নিয়ে কোনো কথা বলা হয় নাই। এই যে এখান থেকে মার্গারেট টেইলর আমরা পেয়ে গেলাম আমাদের মেইন কিওয়ার্ড, মানে ওনার সম্পর্কে এখন কথা বলবে। who describe herself as a queen of royal memorabilia bilia। ওকে, has transformed her home into a tribute to the British royal family। ওকে, সো এখানে মেইনলি আপনার একটা অকেশনের কথাই বলছে। তো উনি কী করছে? উনি একজন কুইন অফ মেমোরেবল ছিলেন। ট্রান্সফর্মড হার হোম ইন্টু এ ট্রাইবুট। ট্রান্সফর্ম, তিনটা হোমটাকে হচ্ছে ট্রান্সফর্ম করছে। ওকে, এভরি রুম ইজ ডেডিকেটেড টু ডিফারেন্ট রয়্যাল ফ্যামিলি মেম্বার বাট কুইন এলিজাবেথ টু ইজ অনার্ড উইথ 2 রুম। মানে সবার একটা করে রুম ছিল, কিন্তু কুইন এলিজাবেথ হচ্ছে 2টা রুম ছিল। তো আমাদের প্রশ্ন ছিল হচ্ছে উনি এটাকে কীভাবে সেলিব্রেট করতেন, এই অকেশনটাকে, মার্গারেট টেইলর কীভাবে হচ্ছে অকেশনটাকে সেলিব্রেট করতেন। ওকে, তো কি করতেন, মানে তিনি, তার একটা কাজ, তার একটা অ্যাক্টিভিটি বোঝাচ্ছে। তো আমরা এখানে ভার্ব হিসেবে ট্রান্সফর্মটাই পাচ্ছি। হ্যাঁ, তিনি হচ্ছেন কুইন অফ মেমোরেবল ছিলেন। তিনি কী করতেন? হার হোম ইন্টু এ ট্রাইবুট টু ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি, বা তার যে ঘর ছিল বা প্রাসাদ ছিল সেটাকে তিনি হচ্ছে ট্রান্সফর্ম করতেন। অকেশন হিসেবে কীভাবে ট্রান্সফর্ম করে? একটা ভালো দিক বা জাঁকজমকপূর্ণভাবে তিনি এখানে হচ্ছে ট্রান্সফর্ম করতেন। ওকে, আমরা এখন একটু অপশনগুলো দেখি। ইনভাইটেড কুইন এলিজাবেথ টু ভিজিট আওয়ার হোম। এখানে ভিজিট নিয়ে কোনো কথা বলা হয় নাই, বলছে কুইন এলিজাবেথ যে 2টা রুম দরকার ছিল, অনার হিসেবে তাকে দেওয়া হতো। হি সেট আপ 2 রুমস ইন অনার টু রয়্যাল ফ্যামিলি। তিনি 2টা রুম হচ্ছে করতেন রয়্যাল ফ্যামিলির জন্য, অনারের জন্য সেট আপ করতেন। এখানে বলা ছিল কুইন এলিজাবেথের 2টা রুম দেওয়া হয়েছিল। না, এটা হবে না। শি ফিল্ড হার এন্টায়ার হাউস উইথ রয়্যাল মেমোরাবিলিয়া। ওকে, এখানে আমরা রয়্যাল মেমোরেবল পেয়ে গেলাম। এখানে রয়্যাল মেমোরেবল আমরা এখানে
পেয়ে গেলাম। শি ডিড রিনোভেশন ইন হার হোম। ওকে, আমরা এখানে দেখেন রয়্যাল মেমোরেবল, এখানে আমরা রয়্যাল মেমোরেবল পেলাম। এখন হচ্ছে ফিল্ডার এন্টার হাউস ট্রান্সফর্ম হার হোম, তার নিজের বাড়ি এবং এন্টার হাউস বা পুরো ঘর বাড়ি একই জিনিস আসলো, তাই না? তাহলে আমাদের অপশন সির সাথে আমাদের যে স্টেটমেন্টটা এটা পুরোপুরি মিলে যাচ্ছে। ওকে, এখন আমরা অপশন সি দেখি। শি ডিড রিনোভেশন ইন হার হোম, সে তার বাড়িকে বড় হচ্ছে একদম রিনোভেশন কি মানে একদম নতুন করে ফেলা, বা ধরেন যে একটা বাড়ি ছিল সেটাকে বা ভেঙে চুরে একটা নতুন কিছু রূপ দেওয়া, এরকম কিছু না। তিনি তিনি কি করতেন, ট্রান্সফর্ম করতেন বা এটাকে একটু চেঞ্জ করতেন, একটু ভালো ডেভেলপের দিকে নিয়ে যাইতেন, ঠিক আছে? এই জন্য আমাদের এটা হবে না। অ্যান্ড এই যে সিতে যে অপশনটা আছে, এইটা আপনার কিন্তু খুবই প্রাসঙ্গিক এবং স্পেসিফিকভাবে বলছে যে তিনি হচ্ছেন রয়্যাল মেমোরেবলের হিসেবে হচ্ছে তিনি এটাকে ট্রান্সফর্ম করতেন, তার এন্টার হাউস ট্রান্সফর্ম করতেন। ওকে, তো আমরা এইভাবে কিন্তু কোশ্চেন থেকে এই যে প্যাসেজের মধ্যে থেকে কিওয়ার্ড দেখে দেখে আমরা অ্যান্সার বের করতে পারবো। দেখেন এই যে এক্সাম্পলটা, এটা খুবই ইজি এবং খুবই স্ট্রেট কার ইনফরমেশন আমাদেরকে দেওয়া আছে। আমরা এই কিওয়ার্ডের সাথে এই কিওয়ার্ড মিলাইতে পারতেছি, ট্রান্সফর্ম করা বা হচ্ছে তার হোমকে এবং এন্টার হাউসকে কী করছে এটাও দেওয়া আছে। ওকে, তো এগুলো একদম ইজি। আমরা এখন একটু ডিফিকাল্ট কোশ্চেনের মধ্যে যাব। রিয়েল আইএলস এক্সাম কোশ্চেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওকে, আমরা এখন কেমব্রিজ 9 এর ওকে, আমরা এখন কেমব্রিজ 19 এর 27 থেকে 30 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, যেখানে হচ্ছে আপনার এমসিকিউ এর মধ্যে একটা অপশনকে খুঁজে বের করতে হবে আমাদেরকে। এইটা হচ্ছে আমাদের যে প্যাসেজ এবং এই যে 1 থেকে 4 এগুলো হচ্ছে আমাদের যে কোয়েশ্চেনগুলো। তো আমরা একটু দেখব ইনস্ট্রাকশনগুলো। আমাদের কারেক্ট লেটার এবিসিডি মধ্যে মার্ক করতে বলছে বা এটা লিখতে হবে আমাদেরকে। কারেক্ট লেটার ইন দ্য বক্স অফ অ্যান্সার শিট। অ্যান্সার শিট দেবে যখন তখন আমাদেরকে শুধুমাত্র এই লেটারগুলো লিখতে হবে। তো আমরা সরাসরি আমাদের প্রথম কোয়েশ্চেনে চলে যাই। হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফে? ফার্স্ট প্যারাগ্রাফে রাইটার কী করতো? আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ এটা হচ্ছে মেইন যে কিওয়ার্ড। ওকে, ফার্স্ট প্যারাগ্রাফে ইন্ডিকেট করছে এবং এখানে কী করেছে সে, এইটা আমাদেরকে দেখতে হবে। এবং এখানে দেখবেন যে একজন রাইটার এগুলো লিখেছে। তো সেক্ষেত্রে আমাদের রাইটারকে অতভাবে ফোকাসের দরকার নাই, পুরোটাই রাইটারের লেখা। তো ফার্স্ট প্যারাগ্রাফটা আমরা দেখি। আমরা এখানে একটু স্ক্যান করার চেষ্টা করি ফার্স্ট প্যারাগ্রাফের পুরোটাই আরকি। দেখুন এখানে ওনারা কিন্তু কথা বলার চেষ্টা করছে একটা জেনারেল অ্যাসাম্পশন, যেটা হচ্ছে হিউম্যান বিইং সেলফিশ। এই অ্যাসাম্পশন নিয়ে হচ্ছে এরা কথা বলার চেষ্টা করছে এবং পরের যে সেন্টেন্সগুলো আছে এক্ষেত্রে হচ্ছে এই যে স্টেটমেন্ট আছে এটাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করছে। তো এক্ষেত্রে আমাদের প্রথম লাইনটা ইম্পর্টেন্ট, কারণ এই স্টেটমেন্টটাকে এক্সপ্লেন করা হয়েছে, তার মধ্যে এইটাকে বেশি ফোকাস করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা কোন অপশনগুলো দেখতে পারি এখানে? সেটিং আউট টু অপোজিং ভিউজ অফ হিউম্যান নেচার, না একটাকে ওরা হচ্ছে এক্সপ্লেন করছে জাস্টিফাইজ হিজ অপিনিয়ন অ্যাবাউট আওয়ার টেন্ডেন্সি টু বি গ্রিডি। এখানে গ্রিডি নিয়ে কথা বলা হয়নি, এখানে সেলফিশ নিয়ে কথা বলা হয়েছে। ডিসক্রাইবিং কমনলি হেল্ড বিলিফ অ্যাবাউট পিপল বিহেভিয়ার। এ এ কমনলি হেল্ড বিলিফ। ওকে, এই একটা জিনিস নিয়ে মেইনলি হচ্ছে আমাদের কথা বলা হয়েছে, এই যে সেলফিশ যে ব্যাপারটা এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করছে। তো আমরা মেইনলি এটা হচ্ছে পেয়ে গেলাম আমাদের অপশন। তারপর আমরা ডিতে কি আছে দেখি। এক্সপ্লেনিং হোয়াই হি থিঙ্কস দ্যাট হিউম্যান অ্যাক্ট ইন এ সেলফিশ ম্যানার। এখানে সেরকম কজ দেওয়া হয় নাই। আমরা সাধারণত যেটা করি সেটাই বলা হয়েছে। এখানে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যাও দেওয়া হয় নাই বা রিজনগুলো এখানে বলে দেওয়া হয় নাই। জাস্ট এখানে যে ফার্স্ট যে সেন্টেন্সটা বা আমাদের যে অ্যাসাম্পশনটা এটাকে হচ্ছে ওরা পরবর্তী লাইনগুলোতে এক্সপ্লেন করছে। ওকে, তো আমরা এখানে অ্যান্সার সি দিলাম এখানে। সেকেন্ডটা দেখি আমরা। হোয়াট পয়েন্ট ইজ মেড অ্যাবাউট রিচার্ড ডকিন্স? আমরা রিচার্ড ডকিন্স বুক এইটাকে হচ্ছে আমরা একটু মার্ক করি, কারণ এই যে নামটা এইটা এখানে আনচেঞ্জ অবস্থায় থাকবে। বুক দ্য সেলফিশ জেন। সেলফিশ জেন বইয়ে রিচার্ড ডকিন কী পয়েন্ট এখানে আসছে, মানে এইটা আসলে কোন ইনফরমেশন দিচ্ছে বা কোন মেইন পয়েন্টটা কী এই বইয়ের মেইন যে লার্নিংটা কী? মনে করুন এইটা হচ্ছে আমাদের যে এই বইয়ের ব্যাপারটা বা এই অপশনটা, এই কোশ্চেনটা। তো যাই হোক, আমরা প্রথমে হচ্ছে এই যে কিওয়ার্ড এটা দিয়ে হচ্ছে খোঁজার চেষ্টা করবো। এই যখন আমরা পেয়ে গেলাম রিচার্ড ডকিন্স। তো whose 1976 book The Selfish Gene became popular because it fitted so well with it and helped to justify the competitive and individualistic ethos that was so prevalent
সো প্রিভ্যালেন্ট ইন লেট 20th century সোসাইটিস। তো আমাদের মেইন ব্যাপারটা হচ্ছে এইটা, বুক, হ্যাঁ, তার এই বইয়ের এই জিনিসটা হচ্ছে আমাদের মেইন ব্যাপার এখানে। তো আমরা একটু দেখি অপশনগুলো এখানে। এখানে মেইনলি বলছে যে এটা পপুলার হয়েছিল কারণ এটা ফিটেড ওয়েল, বা হচ্ছে এটা এটার সাথে সম্পূর্ণভাবে গিয়েছিল বা প্রাসঙ্গিক হয়েছিল এবং হেল্প করছিল ইন্ডিভিজুয়ালিস্টিক করার জন্য এবং কম্পিটিটিভ এই ব্যাপারগুলো নিয়ে। তো আমরা দেখি, ইটস আপিল দে ইন দ্য রেডিক্যাল নেচার অফ ইট আইডিয়াস, না এরকম কোনো সরাসরি ইনফরমেশন দেওয়া নাই। ইটস সাকসেস ওয়াজ ডিউ টু সায়েন্টিফিক সাপোর্ট ইট অফার্ড, সায়েন্টিফিক সাপোর্ট সম্পর্কে এই বইয়ের সেরকম কিছু নাই আমাদের কাছে। ইট প্রেজেন্টেড এ ভিউ দ্যাট ওয়াজ ইন লাইন উইথ অ্যাটিটিউডস অফ ইটস টাইম। ইটস টাইম, দেখেন এই জিনিসটা, ইটস টাইম হচ্ছে এই যে সেঞ্চুরির কথা বলা আছে, এটা হচ্ছে ইটস টাইম, ওকে। অ্যান্ড দ্যাট ওয়াজ ইন লাইন, ইনলাইন মানে হচ্ছে একই সাথে যাচ্ছে, বা অ্যালাইন হচ্ছে একই সাথে, অ্যালাইন হওয়া আর হচ্ছে ফিট হওয়া একই জিনিস, ওকে। তো এইটা হচ্ছে আমাদের যে কোয়েশ্চেনের অ্যান্সার, অলরাইট। এবার আমরা থার্ড কোয়েশ্চেন দেখি, হোয়াট ডাজ দ্য রাইটার সাজেস্ট অ্যাবাউট প্রি হিস্টোরিক এরা ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ। ফোর্থ প্যারাগ্রাফ মেন একটা কিওয়ার্ড পেয়ে গেলাম, প্রি হিস্টোরিক এরা, এটাও একটা হচ্ছে মেন কিওয়ার্ড। তো ফোর্থ প্যারাগ্রাফে প্রি হিস্টোরিক এরা সম্পর্কে রাইটার কী সাজেস্ট করছে আমাদেরকে। তো আমরা দেখি 1 2 3, আচ্ছা এটা হচ্ছে আমাদের 4 নম্বর প্যারাগ্রাফ। তো আমরা এই 4 নম্বর প্যারাগ্রাফটা একটু দেখার চেষ্টা করি, প্রি হিস্টোরিক এরা সম্পর্কে কী বলছে। এরা পপুলেটেড ছিল একটা নাম্বার দিয়েছে পপুলেশনের, লেস দ্যান 500,000 হিউম্যান দ্যাট টাইম ওর হান্টার গ্যাদারার্স, মানে তারা শিকারি টাইপের মানুষজন ছিল তখন। লিভড বাই হান্টিং ওয়াইল্ড, তারা বাস করতো, লিভড বাই হান্টিং ওয়াইল্ড এলিমেন্ট অ্যান্ড কালেক্টিং ওয়াইল্ড প্ল্যান্ট, তারা কী করতো, যে প্রাণীগুলোকে হান্ট করতো বা শিকার করতো, ওয়াইল্ড প্লান্ট বা গাছপালা বা সবজি টবজি এগুলো খাইতো, তারা কালেক্ট করতো। With such small population densities, it seems unlikely the prehistoric hunter-gatherer group had to compare against each other for resources. had to compete against each other. রিসোর্সের ব্যাপার, তারা একে অন্যের সাথে হচ্ছে কম্পিটিশন করতো বা কম্পিট করতো। আর এনি ডেভেলপ রুথলেস কম্পিটিশন টু গো ওয়ার। আচ্ছা যাই হোক, তো এখানে আমাদেরকে বলছে যে প্রি হিস্টোরিক এরা সম্পর্কে এরা হচ্ছে কী করতো। আমরা এখান থেকে যেটা পাইলাম, এখানে তারা কি বলছে যে ওয়ার ইজ ভেরি স্পার্স পপুলেটেড, মানে কম পপুলেটেড ছিল, 500,000 মানুষ বাস করতো, তারা ওয়াইল্ড অ্যানিম্যাল, ওয়াইল্ড প্লান্ট এগুলো হচ্ছে খেয়ে বাঁচতো বা শিকার করতো, তারা রিসোর্সের জন্য কম্পিটিশনও করতো। তো আমরা একটু দেখি, সোসাইটি ওয়াজ মোর কমপ্লেক্স দ্যান মেনি পিপল বিলিভ, না অল্প মানুষজনের সোসাইটি অতটা কমপ্লেক্স কীভাবে হবে। সাপ্লাইস অফ ন্যাচারাল রিসোর্সেস ওয়ার প্রবাবলি রিলেটিভলি প্লেন্টিফুল। আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াইল্ড অ্যানিম্যাল, ওয়াইল্ড প্লান্ট এগুলো হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস, ওকে। এখানে যদি আপনার তেল থাকতো বা গ্যাস থাকতো, এগুলো কিন্তু আপনার হচ্ছে কি হতো যে ন্যাচারাল রিসোর্স হইতো। মোস্ট এস্টিমেটস অ্যাবাউট পপুলেশন সাইজ আর লাইকলি টু বি ইনঅ্যাকুরেট, এখানে সেরকম কথা বলা হয় নাই, এখানে একটা অ্যামাউন্ট দেওয়া আছে, তবে সেটাতে ইনঅ্যাকুরেট এরকম কথা বলা হয় না যে পপুলেশনটা। হিউম্যানস মুভ অ্যাক্রস কন্টিনেন্টস মোর দ্যান ওয়াজ প্রিভিয়াসলি থট, না তাদের মুভ করার সেরকম কোনো তথ্য এখানে দেওয়া হয় না। তো এখানে আমরা জাস্ট যেটার সাথে একটু বেশি মিল পাচ্ছে সেটা হচ্ছে আপনার ন্যাচারাল রিসোর্সটা প্লেন্টিফুল ছিল, এই জন্য তারা এগুলো হান্ট করতো বা এগুলো খেয়ে বাঁচতো, এবং তারা রিসোর্সের জন্য কিন্তু কম্পিট করতো বা কম্পিটিশন করতো, ওকে। তো আমাদের সাথে এইটার আপনার সাথে একটু মোটামুটি যাচ্ছে আমাদের। এবার আমরা 4 নাম্বার চলে যাই। দ্য রাইটার রিফার্স টু ব্রুস নফট, এটাও কিন্তু একটা মেইন কিওয়ার্ড, কারণ এই ওয়ার্ডটা আমাদের এখানে আনচিজ অবস্থা থাকবে, আমরা প্যাসেজে সরাসরি পেয়ে যাব। সাপোর্ট ফর দ্য আইডিয়াও একটু রাখতে পারি আমরা এখানে। তো আমাদের কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করি। দ্য রাইটার রিফার্স টু ব্রুস নটস ওয়ার্ক অ্যাজ সাপোর্ট ফর দ্য আইডিয়া দ্যাট, মানে ব্রুস নসের যে কাজ বা হচ্ছে তিনি একজন রাইটার হলো, তার যে লেখা এটা একটা কাজ, এটাকে সাপোর্ট হিসেবে নেবে কোন আইডিয়াকে, মানে একটা আইডিয়া আছে যেটা হচ্ছে ব্রুস নর্সের কাজ দ্বারা সাপোর্ট করা হবে। তো এখানে আমাদের মেইন যে আইডিয়াকে রেফার করা হচ্ছে সেই আইডিয়াটা খুঁজে বের করতে হবে। তো আমাদের যার প্যারাগ্রাফ বাকি আছে আমরা এটা পড়ে দেখবো এখানে, এবং আমরা এই কিওয়ার্ডটা খুঁজে দেখার চেষ্টা করবো। এই দেখেন আমরা এখানে পেয়ে গেলাম ব্রুস নফট। যাই হোক, significant events of dark back in notion from contemporary same as anthropologist, তিনি একজন অ্যানথ্রোপোলজিস্ট ছিল। হান্টার গ্যাদারার্স are captured by extreme political sexual egalitarianism. Not was observed the individual such groups don't accumulate property or have ethical problem. তিনি কি অবজার্ভ করছিলেন,
তার যে আইডিয়াটা এখানে আছে মেইন ইম্পর্টেন্ট, তার কাজটা কোন আইডিয়াকে করতো। দ্য ইন্ডিভিজুয়াল সার্চ গ্রুপ don't accumulate প্রপার্টি। অ্যাকুমুলেট মানে ধরুন যে আপনার বৃদ্ধি করা বা বাড়ানো। হ্যাঁ, তারা হচ্ছে সম্পদটাকে বাড়াইতো না বা অ্যাকুমুলেট করতো না। অর পসেশন হ্যাভ ইথিক্যাল অব্লিগেশন টু শেয়ার এভরিথিং অ্যান্ড হ্যাভ, তাদের যে সম্পদটা এটাকে শেয়ার করতেও তারা হচ্ছে পছন্দ করতো বা শেয়ার করতে এটা ইথিক্যাল ধরতো বা আইনগত বা যেটা সাধারণত তারা মানতো। দে অলসো হ্যাভ মেথডস অফ প্রিজার্ভিং, এইটার মেন মানিটা আমি এখন বুঝতে পারতেছি না, বা ইনশিওর দ্যাট ডিসপার্সিস অফ স্ট্যাটাস ডোন্ট রাইজ, মানে ডিসপার্টিস হওয়া বা পার্থক্য থাকা, বা ধরেন যে ধনী গরিবের মধ্যে যে বিভেদ এরকম যেন না হয়, এটা নিয়েও তারা হচ্ছে এনশিওর করার চেষ্টা করতো বা এটা তারা মানার চেষ্টা করতো। তো আমরা একটু দেখি, সেলফিশনেস ইজ রিলেটিভলি রিসেন্ট ডেভেলপমেন্ট হিউম্যান সোসাইটিস। রিসেন্টের কথা বলছে, যাই হোক আমরা অনলি পিপল ইন আইসোলেটেড কমিউনিটিস ক্যান লিভ উইথ আনসেলফিশ ম্যানার। এখানে কিন্তু আইডিয়ার কথা বলছে, মানে এখানে যেগুলো দেখতে পারতেছেন এইগুলো সরাসরি আপনার এই অপশনের সাথে অবশ্যই যাবে না, তাদের কাজের মাধ্যমে কোনটা প্রকাশ পাচ্ছে সেই আইডিয়াটা এখানে আসতেছে। অনলি পিপল ইন আইসোলেটেড কমিউনিটিস ক্যান লিভ অ্যান আনসেলফিশ ম্যানার, মানে এখানে বোঝাচ্ছে যে যারা আইসোলেটেড কমিউনিটি থাকতো তারাই শুধুমাত্র আনসেলফিশভাবে থাকতো। এখানে তাদের আনসেলফিশ একটা ব্যাপার আসছে যে তারা হচ্ছে প্রপার্টি বা সম্পদটাকে বাড়াতো না, এটা শেয়ার করতে পছন্দ করতো, এরকম কিছু একটা আসছে। ভেরি ফিউ লাইফস্টাইল হ্যাভ সার্ভাইভড আনচেঞ্জড সিন্স প্রি হিস্টোরিক এরা, মানে লাইফস্টাইল এখনও আনচেঞ্জ আছে এরকম কিছু নাই এখনও, আমরা এটার এখানে স্টেটমেন্টও সেরকম এখানে আসে নাই। হান্টার গেদারার কালচার্স ওয়ার্ল্ড আর ডিক্লাইনিং ইন নাম্বার, তাদের নাম্বারটা কমে আসছে এরকম কিছু বলা নেই। তো আমরা লাস্ট দুইটা হচ্ছে আমাদের যে হবে না এটা বুঝতে পারছি। তো আমরা একটু দেখি এখানে, অনলি পিপল ইন আইসোলেটেড কমিউনিটিস ক্যান লিভ অ্যান আনসেলফিশ ম্যানার, এখানে এরা যে খুব আইসোলেটেড এরিয়াতে থাকে এরকমও কোনো তথ্য নাই, যদিও তারা হান্টার গ্যাদারার এরকম। এবং আরও যারা বসবাস করে, আরও মানুষ সেই সময় যারা ছিল তারা যে এরকম আনসেলফিশ ম্যানার ছিল এরকম কোনো তথ্য নাই, শুধুমাত্র একটা শ্রেণীর মানুষের কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে? এবং তারা যে আইসোলেটেড কমিউনিটি এরকম কোনো তথ্য এখানে দেওয়া নাই। তাহলে আমরা দেখি সেলফ সেলফিশনেস ইজ এ রিলেটিভলি রিসেন্ট ডেভেলপমেন্ট ইন হিউম্যান সোসাইটিস। তো আমরা যেই সময়টা দেখতেছি এটা কিন্তু ১৫,০০০ বছর আগের সময়। ওকে? তো তখন অনেক আগের সময়। তো সেই সময় তুলনা করলে বর্তমানের সময়টা চিন্তা করে এখন মানুষ খুবই সেলফিশ, খুবই তারা হচ্ছে নিজেদের কথা চিন্তা করে। এটা আপনার ১ম যে প্যারাগ্রাফ আছে এখানে আপনারা হচ্ছে দেখতে পারবেন। যাই হোক, তো সেই হিসেবে আমার মনে হচ্ছে যে ১ম যে প্যারাটা এটা আপনার আইডিয়ার সাথে যাচ্ছে। ওকে? তো এখানে দেখেন কতটা মানে ইনডিরেক্টলি আমাদের এই কোয়েশ্চেনটা আমাদেরকে অ্যান্সার করা লাগতেছে। ওকে? তো এইভাবে কিন্তু আমরা আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার বের করতে পারবো। দেখেন রিডিংয়ে আপনার কোয়েশ্চেনগুলো যে আপনি 100% পারবেন বা যেকোনো সেকশনে আপনি 100% পারবেন এরকম মুশকিল, সিউরিটি দেওয়া মুশকিল। তবে আপনি যতটা ভালো অর্থগুলো বুঝতে পারবেন এবং কোয়েশ্চেনটা বুঝতে পারবেন, কিওয়ার্ডগুলো ভালো করে দেখতে পারবেন, তত আপনার জন্য সুবিধা হবে এটা আমার মনে হয়। তো ভিউয়ার্স, এগুলো ছিল আমাদের যে আজকের ভিডিওটা। এখানে চেষ্টা করছি আপনাদেরকে আমি স্টেপগুলো দেখানোর জন্য এবং কীভাবে আপনারা কোয়েশ্চেনে অ্যান্সার করতে পারেন অন চয়েস কোয়েশ্চেনের ক্ষেত্রে এমসিকিউ এ। এবং পরবর্তী ভিডিওতে আমরা পার্ট 2 আনবো, যেখানে আমরা 2 চয়েস কোয়েশ্চেনগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।